নমস্কার। আজ যার সঙ্গে আলাপ করাবো বা যার সঙ্গে আমরা কথা বলবো তার পরিচয় দেব। ঠিক তার আগে যেটা বলবো যে বীরভূমের বাঘ, এই বীরভূমের বাঘ শব্দটা আমরা এতদিন অন্য কিছুর সঙ্গে বা অন্য কারুর সঙ্গে দেখেছি বা অন্য কারুর সঙ্গে চিনেছি, অন্য কারুর মুখ চিনেছি এই বীরভূমের বাঘ শব্দটাতে। কিন্তু এই হেরে গিয়ে ফের জেতা, যাকে বলে রিয়েল বাজিকার, বীরভূমের এই রিয়েল বাজিকার আজ আমার সঙ্গে রয়েছে দুধ কুমার মণ্ডল। নমস্কার। আর শুরুতে যেটা বলবো, এই নকুলদানার এফেক্ট থেকে জয়লাভ, মানে এই গুড় বাতাসা বা নকুলদানা, এই দুটো একটা গুরুত্বপূর্ণ জিনিস বীরভূমের জন্য। সেই জায়গা থেকে আপনার জয়লাভ এবং তারপর মন্ত্রিত্ব, কিভাবে দেখবেন বিষয়টা? শাসক দলের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতটা যার মাথায় ছিল, মানে ওই বীরভূমের দোর্দণ্ড প্রতাপশালী বলে লোক যাকে ভাবতো, সেই অনুব্রত মণ্ডল, যার কথায় বাংলার প্রশাসন শাসক দলের এই যে দাসত্ববৃত্তি করে বাংলার নয় বীরভূমের বটে সারা বাংলায় যে অশান্তকর অবস্থা তৈরি করেছিল, এই নকুলদানা, গুড় বাতাসা, চরাম চরাম, আবার আপনারা দেখেছেন ওই যে উন্নয়ন বাহিনী, এইসবগুলো চমকদারি কথা, তা বলে বাংলার ভোট লুট করে ক্ষমতায় থাকার একটা প্রয়াস মাত্র। দেখুন, অল্প দিনে হলে সেসব খাবারগুলো যেটা বাজারে চালিয়েছিল, যে কথাগুলো বলে, সেগুলো সব আজকে বরবাদ হয়ে গেছে। বাংলার শাসক সত্তার পরিবর্তন এসেছে, মানুষ বুক বেঁধে লড়াইয়ের সঙ্গে বিজেপির সঙ্গে থেকেছে এবং সরকার পরিবর্তন, আজকে এই সব কথাগুলো গুড় বাতাসা, চরম চরাম যাই যাই বলেছে, সব কিন্তু আসছে মানুষ এক লহমায় সব মুছে ফেলেছে। অর্থাৎ এগুলো চটকদারি কথাবার্তা, আর এর স্থায়িত্ব বেশি নয়, এটা আমরা দেখেছি। খাবার, দুধের বল যতক্ষণ থাকে, দুধে বাড়ে কান্তি, গুড়ে বাড়ে বল। সততার যে শক্তি, সে শক্তি আমাদের কাছ থেকে নিতে হবে, আর অসৎ এবং অসাধু তার যে যা ক্ষণস্থায়ী, সেটা তৃণমূলের কাছ থেকে বুঝতে হবে। অতএব আমরা ওই জায়গাটাকে কোনো কারণে ভাবি না। দাদা, 1992 সালে অযোধ্যা থেকে যখন আপনি ফিরছিলেন, মেরে একেবারে গণপ্রহার দিয়ে আপনাকে ট্রেড ইউনিয়নের অফিসে ফেলে রাখা হয়েছিল। কিভাবে দেখছেন আজকে সেই দিনটা? মনে পড়ে সেই দিনটার কথা আজকে? আর এই মনে পড়া কি আছে, সেই ঘটনাকে এইটা কখনো ভুলে যাওয়া যায়? এটা ভোলার ব্যাপার নয়। মানে হয়তো যেদিন, একথা তো অনেকের কাছে বলি, করসেবা থেকে ফেরার পথে আমরা যখন গয়া পর্যন্ত এসে আবার ট্রেন বদল করে আমাদের গয়াতে ভারত সেবার সঙ্গে যেতে পারলাম না, ফিরে রেল স্টেশনে আমাদেরকে বারবার আইবির লোকেরা বলছে, আপনারা যত পারেন তাড়াতাড়ি এখান থেকে এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা করুন। আমাদের মধ্যে তখনও তো একটা আতঙ্ক আছে, সারা বাংলা জুড়ে খারাপ পরিস্থিতি। বর্ধমানে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেই সময়ে সিটি ইউনিয়নের লোকেরা, তাদেরকে তো লেখা নাই সিটি না, বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত মুসলিম এবং বেশিরভাগ, তারা বর্ধমান রেল স্টেশনেই আমাদের নামার পর থেকে আমাদের উপর আক্রমণ। আমাকে মানে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল সিপিআইএমের সিটি ইউনিয়নের অফিসে, হাত ভাঙা, প্লাস্টার, ওই অবস্থায় করসেবায় গেছিলাম। ওই অবস্থায় করসেবা থেকে ফেরার পথেই আক্রমণ, এবং সে আক্রমণ মানে বীভৎস। মানে অফিসের মধ্যে দরজা বন্ধ করে গণপ্রহার, এবং অচৈতন্য অবস্থায় যখন ওদের সিটি ইউনিয়নের অফিসে পড়ে আছি, তখন দরজাটা অনেকটা সময়, দীর্ঘ সময় তারা আমাকে শারীরিক নিগ্রহ করার পর আমি যখন পড়ে গেছি অচৈতন্য অবস্থায়, তখন তারা দরজাটা ভেজিয়ে সরে গেছে। কিছু সময় পরে যখন আমার চৈতন্য আসে, তখন আমার মনে হয়েছিল আমাকে ওই অবস্থাতেই পরিকল্পনা করতে হয়েছিল, এদের হাত থেকে আমাকে বাঁচতে হবে, অন্যথায় এরা কখনো রাত্রি হলেই আমাকে কোথাও জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলে দেবে। এখন রাগ হয়, ক্ষোভ হয় ঘটনাটার জন্য, বা ওদের প্রতিশোধ স্পৃহা জাগে এই বিষয়টার জন্য? দেখুন, আমরা হিংসার বদলে হিংসা বাড়াতে চাই না। আমরা ভুলে মানুষকে আরও একটু শান্তির পরিস্থিতিতে, পরিবেশে বাঁচতে দিতে চাই। হিংসা দিয়ে হিংসা দূর করা যায় না। দাদা, 21-এর যে বিধানসভা নির্বাচনের ফলাফল, সেই ফলাফলের পরে অভিজিৎ রায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের একটা ফোনালাপ ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনার। এই ফোনালাপটা নিয়ে তারপর একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল গোটা বীরভূম জুড়ে। এটা কিভাবে দেখছেন এখন? এবছরে তো তারা বলেছিল 21-এর
নির্বাচন ছেড়ে দিন, 26-এও তারা বলেছে ভোটের পর তোমাদের বুঝে নেব, এবং বুক চিতিয়ে 26-এ নির্বাচনেও তারা ভোটের আগের দিন পর্যন্ত তো ভোট করে গেছে। এখন তারা আবার আমাদের কাছ থেকে ভোট গণনার পরে পরেই যখন দেখছি বিজেপি ক্ষমতায় আসছে, সবাই গেরুয়া আবির মেখে লাল ফেটটি গায়ে নিয়ে বিজেপির মিছিলে না ডাকতেই তারা দলে দলে আজকে আমাদের সঙ্গে বাঁচার আশা নিয়ে ঢুকতে চেষ্টা করেছে। দাদা, এক সময় আপনাকে দলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, জেলার ক্ষোভ হয়েছিল? সরিয়ে দেওয়া নয়, দেখুন দলের নির্দেশ আমি বরাবর মেনে চলেছি, আজও মেনে চলবো এবং আগামীকালও মানব। আর রাগ হয়নি, আমাকে দল নির্দেশ দিয়েছিল যে আপনি মাইনরিটিদের নিয়ে এত কেন বিজেপির মধ্যে মেলামেশা করছেন। তা আমার এটা মনে হয়েছিল যে সত্যি কথা হিন্দু ঘরের ছেলেরা মারামারি করতে পারেনি, লড়াই না করে তৃণমূলের সঙ্গে পশ্চিমবাংলা মাটি থেকে তাদের হাঁটানো যাবে না, এই মনে হওয়ার কারণে তাদেরকে নিয়ে একটা সংগঠিত শক্তি তৈরি করে তৃণমূলকে একটা জবাব দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং আমার এটা মনে হয়েছিল তখন বীরভূম সারা বাংলাকে পথ দেখে, এবং বাংলা মানুষ তো সত্যি ওই মাগড়া আন্দোলনের মধ্যে দিয়ে সারা বাংলার মানুষ আমাকে চিনেছে, দেখেছে। আমার পার্টি অফিসে কালকে একজন বললেন আপনি চিনতে পারছেন? আমরা না অতদিন তো, বললো আপনার সঙ্গে তখন বোলপুরে খুব গেছি, ওই মাগড়া ওই বললো লাভ এই এলাকাগুলো ঘুরেছি। তো তখন তো দলে দলে লোক এসছে এই আন্দোলনে, আমরা ডিএম অফিসের সামনে এসপি অফিসের সামনে করেছি একটা বড় আন্দোলন বীরভূমে, তখন মানুষ দেখেছে। এই যে জয়লাভ বীরভূমে এতগুলো, এইভাবে জয়লাভ অন্তত বীরভূমের মতন জায়গায় একটা মুসলিম কমিউনিটি কিন্তু রয়েছে বড় বড় সংখ্যায়, সেই জায়গা থেকে বিজেপি কি পারবে, বা আপনার কি মনে হয় যে বিজেপিকে আপনি সেইভাবে রাখতে পারবেন এই জায়গাতে যেখানে মুসলিম কমিউনিটিটা আপনাদের উপর কিছুটা নির্ভর করবে? নইলে তো সেক্ষেত্রে আবার একটা বিপর্যয়ে নামতে পারে বীরভূমে। বিজেপির শাসন ক্ষমতায় যখন এসে গেছে তখন এই মাইনরিটিরা এরা বরাবর ক্ষমতার পাশে থাকতে চায়, নানান দুর্নীতি বা নানান অপকর্ম থেকে বাঁচার জন্য ওরা চিরকাল, এটা মাইনরিটি পরিবারের মূল লক্ষ্য হচ্ছে শাসক সত্তায় যারা আসবে, ক্ষমতায় যারা থাকবে তাদের ধারে কাছে থাকতে, অথবা এরাও বিজেপিকে সাপোর্ট করবে, বিজেপির সঙ্গে থাকতে চেষ্টা করবে ওই সরকারি সুযোগগুলো নেওয়ার জন্যে এবং প্রশাসনিক সাহায্য পাওয়ার জন্য। আর কিছু দেয় মানুষ আছেন তারা মুসলিম পরিবারে, সংখ্যালঘু পরিবারে বিলংস করলেও তারা ভালো মন্দটা বোঝেন এবং এত এই উৎপাতিয়া লোকের সঙ্গে থাকতে চান না, তারা তো এবার ভিতরে ভিতরে বিজেপি হয়ে যাবেন। দাদা, ভোটের আগে বলেছিলেন আপনি যে মার খেয়ে রাজনীতি করা আপনার নীতি নয়, তাহলে এইবার আপনার নীতিটা কি হবে? মানে জয়ের পর অন্তত বদল নাকি বদলা? না, বদলা তো অবশ্যই নয়, বদল হয়েছে। আমরা আমাদের প্রেম এবং প্রীতির মাধ্যমে এবং কাজের মধ্য দিয়ে মানুষের মনগুলোকে জয় করব এবং বিজেপিকে আগামী 50 বছরের জন্য স্থায়ী একটা, এরা তো 34 বছর আর তৃণমূলে গেল 15 বছরে, আমরা এটা আমাদের লক্ষ্য 50 বছর। যদি বদলই হয় তাহলে আমার শেষ প্রশ্ন দাদা, আপনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং আগামীকাল হয়তো মন্ত্রীও হয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার প্রথম তিনটে কাজ কি হতে চলেছে বদলের ক্ষেত্রে? কি বদলাতে চলেছেন? প্রথম হচ্ছে মানুষের মনগুলোকে আমরা জয় করব, মানুষের মনের আমাদের স্পর্শ দিয়ে। দ্বিতীয় কাজ হচ্ছে এই সরকারি নিয়ম নীতিকে উল্লঙ্ঘন না করে পরিষেবা মানুষের কাছে দেওয়ার জন্য যতটা সহজ করে করা যায় সেটা করব। তৃতীয় কাজ হচ্ছে আগামী দিনে যাতে এই সরকার কাজের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে সহজভাবে আসতে পারে, তার জন্যে প্রশাসনকে আরও আমাদের দলও এটা করছে, আমাদের একটা দক্ষ এবং সংগঠক হিসেবে এবং প্রশাসক হিসাবে আমরা দায়ী ওটা করেছি, দলের কাছে প্রস্তাব রেখেছি, আমাদের যোগ্যতাটাকে বাড়াবো। কাজ করার যোগ্যতায় আমরা সবাই কিন্তু এখনই খুব পটু নই, কারণ জানি না, তে কাজ করার অভিজ্ঞতা আমাদের নেই। তা আমাদের যোগ্যতায় যাতে আরও বাড়ে এবং মানুষের কাছে সেই যোগ্যতার বিচারে যাতে নিরিখে আমরা সরকারকে 50 বছরের লক্ষ্যে নিয়ে যেতে পারি, এই সরকারের স্থায়িত্বকরণ, সেটাই আমার তৃতীয় কাজ। বীরভূমের এই লড়াই এবং শেষ পর্যন্ত আপনার জয়লাভ এবং পূর্ণমন্ত্রী হওয়া, দীর্ঘদিন 78 সাল থেকে বোধহয় আপনি রাজনীতি করছেন এবং একেবারে ডান ঘরানার রাজনীতি, তারপর এই পূর্ণমন্ত্রী। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং যেটা আপনার কাছে প্রত্যাশা থাকবে সাধারণ মানুষের, যেটা সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে যারা আপনাদের উপর ভরসা রেখেছে, তাদের আপনার স্বপ্ন পূরণ করুন, এমনটাই আমরা চাইব। ধন্যবাদ।